সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। জামাত ও এনসিপির মধ্যে জোটগতভাবে একটা আন্ডারস্ট্যান্ডিং ছিল। আগামীতে যে স্থানীয় সরকার নির্বাচনগুলো আসছে সেগুলোতে তারা জোটগতভাবে অর্থাৎ এক জায়গায় একদল প্রার্থী দিবে, তিনি জোটের প্রার্থী হবেন, এরকম করেই নির্বাচন করবেন। কিন্তু আমরা দেখতে পাচ্ছি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচন, যেখানে এনসিপি বহু আগেই তাদের মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে প্রার্থী হিসাবে নাম ঘোষণা করেছিল, এবার সেখানে জামাতও প্রার্থী দিয়েছে এবং জামাতও তাদের প্রার্থীর নাম ঘোষণা করেছে। এবং জামাত যাকে প্রার্থী করেছেন তিনি হলেন ডাকসুর বিপি আবু সাদিক কায়েম, যিনি এখনও ছাত্র শিবিরের পদে রয়েছেন। হঠাৎ এনসিপি এবং জামাতের মধ্যে বা তাদের ভেতরে, তাদের জোটের ভেতরে কি এমন ঘটনা ঘটে গেল যেখানে এনসিপি প্রার্থী দিয়েছে সেখানে কেন জামাতও প্রার্থী দিতে হচ্ছে? অথচ কথা ছিল ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে প্রার্থী দিবে এনসিপি এবং উত্তর সিটি কর্পোরেশনে প্রার্থী দিবে জামাত ইসলামী, এবং তারা সমন্বয় করে এই দুটি সিটি কর্পোরেশন বা দেশের অন্যান্য সিটি কর্পোরেশন নির্বাচনগুলোতে লড়বে এবং বিএনপির থেকে জয় ছিনিয়ে আনার সর্বোচ্চ চেষ্টা চালাবে এবং সেটা জোটগতভাবেই সেই চেষ্টা চালাবে। কিন্তু এখন এসে এর ভিন্নতা দেখা যাচ্ছে। তার মানে তাদের জোটের মধ্যে বিশাল এক রেষারেষি চলছে, বিশাল এক ভাগ বাটোয়ারার কথাবার্তা চলছে এবং সেখানে মিলে না বিদায় এখন এসে একই জায়গায় দুই দলই প্রার্থী দিচ্ছে। সেই ঘটনাগুলো কি, ভেতরে কি এমন ঘটনা ঘটছে, এনসিপি কেন আলাদা নির্বাচন করতে চাচ্ছে, জামাত কেন আলাদা নির্বাচন করতে চাচ্ছে, সেসব নিয়েই আমি আলাপ করব। প্রথমে যাকে জামাতে ইসলামী প্রার্থী ঘোষণা করেছে তিনি কি নির্বাচন করতে পারবেন কিনা, কেননা তিনি তো ডাকসুর বিপি পদে আছেন। প্রথম কথা হইল, স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বরের আগে হচ্ছে না, অর্থাৎ ততদিনে ডাকসুর বিপি পদের মেয়াদ শেষ হয়ে যাবে বা ডাকসুর বর্তমান যে কমিটি আছে তাদের মেয়াদ শেষ হয়ে যাবে, অর্থাৎ তার নির্বাচন করার ক্ষেত্রে বাধা থাকবে না। কিন্তু ডাকসুর বিপি পদে থেকেও আপনি স্থানীয় সরকার নির্বাচন বা সংসদ নির্বাচন এগুলো করতে পারেন, কারণ এগুলো কোনো লাভজনক পদ না ডাকসুর পদগুলো। সেই জায়গা থেকে তার নির্বাচন করার ক্ষেত্রে বাধা নেই, তবে দলীয়ভাবে বা সাংগঠনিকভাবে তার নির্বাচন করার ক্ষেত্রে বাধা আছে। ছাত্র শিবিরের পক্ষ থেকে একটি স্টেটমেন্ট দেওয়া হয়েছে, বিবৃতি দেওয়া হয়েছে যে তিনি যদি শিবিরের পদে থাকেন আবু সাদিক কায়েম, তাহলে তিনি জামাতের হয়ে নির্বাচন করতে অংশগ্রহণ করতে পারবে না, কেননা তারা দাবি করছে শিবির লেজুর ভিত্তিক রাজনীতি করে না। কিন্তু আমরা দেখলাম নির্বাচনের সময় আবু সাদিক কায়েমরা কীভাবে জামাতের প্রার্থীর পক্ষে প্রচারণা চালিয়েছেন, দেশের বিভিন্ন স্থানে গিয়ে বক্তব্য দিয়েছেন এবং দাড়িপাল্লার পক্ষে ভোট চেয়েছেন। যাক, সেটা ভিন্ন কথা। এক্ষেত্রেও ছাত্র শিবির যে স্টেটমেন্ট দিল সেটাও আবু সাদিক কায়েমের ক্ষেত্রে খুব বড় জটিলতা হওয়ার কথা না, তিনি পদত্যাগ করবেন, এরপরে নির্বাচন করবেন, অর্থাৎ তার নির্বাচন করার ক্ষেত্রে কোনো বাধা নেই। নির্বাচন কমিশনে বাধা আছে কিনা সেটা তো আমরা পরে জানতে পারবো, কিন্তু সাংগঠনিক বলেন, ডাকসুর দিক থেকে বলেন, দলীয়ভাবে বলেন, তেমন কোনো বাধা নেই, তিনি খুব সহজে নির্বাচন করতে পারবেন। এখন প্রশ্ন হইল কি এমন ঘটছে জামাত এবং এনসিপির মধ্যে? কথা তো ছিল উত্তর সিটিতে জামাত প্রার্থী দিবে, তাদের সেখানে উত্তর সিটির যিনি মহানগরের প্রধানের দায়িত্বে আছেন তিনি নির্বাচন করবেন, আর দক্ষিণে নির্বাচন করবেন হচ্ছে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, সবাই মিলে একসঙ্গে কাজ করবেন এবং ঢাকার অন্তত একটি আসন, একটি সিটি কর্পোরেশনে যেন জয়লাভ করতে পারে তার জন্য সর্বোচ্চ চেষ্টা চালাবে, এটাই কথা ছিল। এখন কেন প্রার্থী দিচ্ছে? আর এনসিপি জামাত আলাদা নির্বাচন করে আদৌ বিএনপির বিরুদ্ধে কোনো ফাইট দিতে পারবে কিনা সেটা নিয়েও কিন্তু তর্ক রয়েছে, আলোচনা রয়েছে। মানে একক যৌথভাবে নির্বাচন করলেও তো বিএনপির সঙ্গে কুলিয়ে উঠতে পারবে কিনা সেটা যখন আলোচনায়, পৃথক নির্বাচন করে তো পারবে কিনা সেটা নিয়ে প্রশ্নই আসে না। আমার মনে হয় না যে কোনো সন্দেহ আছে, অনেকেই বিশ্বাস করেন যে আসলে তাদের ভরাডুবি হতে যাচ্ছে। কিন্তু জামাত এবং এনসিপি যেখানে জানে তারা পৃথক নির্বাচন করলে তাদের ভরাডুবি হবে, সেই জায়গায় কেন তারা এই পৃথক নির্বাচনের সিদ্ধান্ত নিচ্ছে, কেন এই রিস্কটা নিচ্ছে? এখানে দলের পার্সপেক্টিভগুলো দেখতে হবে, জামাতের পার্সপেক্টিভ দেখতে হবে, এনসিপির পার্সপেক্টিভ দেখতে হবে। এবং তারা মনে করছে যে সরকারের বিরুদ্ধে ইতিমধ্যেই মানুষের ক্ষোভ তৈরি হয়েছে এবং তারা চাইলে খুব সহজে ঢাকার মধ্যে এখন দুটো সিটি কর্পোরেশন নির্বাচনে জয়লাভ করতে পারে, অর্থাৎ তারা এই ঢাকাটা নিজেদের হাতের মধ্যে রাখতে চায়। এনসিপি সেখানে তাদেরকে ছাড় দিতে চায় না। এনসিপির আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া দীর্ঘদিন ধরে ঢাকা দক্ষিণে নির্বাচন করার চেষ্টা চালাচ্ছেন এবং সেই জন্য তিনি এর জন্য প্রস্তুতিও নিচ্ছেন, অর্থাৎ এখন তাকে বসে যেতে হবে জোটের কারণে, এটা এনসিপি সম্ভবত মেনে নেবে না বা মেনে নিতে পারতেছে না, সেই কারণে তারা পৃথকভাবে নির্বাচনের সিদ্ধান্ত নিতে পারে, এটা একটা বিষয়। সম্ভবত এই জোটটি আর বেশি দিন টিকবে না।
এনসিপিও হয়তো এই জোটটি থেকে বেরিয়ে যেতে পারে, তারা স্বকীয় রাজনীতির পথে হাঁটতে পারে আমার কাছে কেন জানি মনে হচ্ছে। কেননা তারা তো দেশের মানুষকে বলেছিল এটা কমপ্লিটলি একটা ইলেকটোরাল জোট বা ইলেকটোরাল অ্যালায়েন্স, কিন্তু ইলেকটোরাল অ্যালায়েন্সের পরেও এই জোট যে এখনও টিকে আছে, তারা যে একসঙ্গে কথা বলছে সেটা নিয়ে মানুষের মধ্যে নানান প্রশ্ন তৈরি হয়েছে। মানুষ মনে করেছিল যে ভোটের মাঠে টিকে থাকার জন্য এনসিপি জামাতের সঙ্গে গিয়েছে, কিন্তু এখন দেখা যাচ্ছে অনেকেই বলছেন যে এনসিপি জামাতের পেটে ঢুকে পড়েছে এবং এনসিপি বিলীন হওয়ার পথে হাঁটছে। কিন্তু আমরা এও দেখতে পাচ্ছি এনসিপিতে অনেকে আগ্রহ প্রকাশ করছেন, অনেকে জয়েন করছেন। বিএনপিরও একজন সাবেক নেতা, বহিষ্কৃত নেতা জয়েন করেছেন। বিএনপি বা আওয়ামী লীগ পন্থী অনেক রাজনীতিকের সঙ্গে এনসিপি যোগাযোগ করছেন। মাওলানা মতিউর রহমান নিজামীর ছোট সন্তান তিনিও এনসিপিতে যোগ দিচ্ছেন। তো সব মিলিয়ে এনসিপি এখন মনে করছে এনসিপির একটা ভরা যৌবন চলছে এবং এনসিপিকে নিয়ে মানুষের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে। অর্থাৎ এনসিপি এখন চাচ্ছে যে জামাত থেকে বেরিয়ে গেলে হয়তো বা কিছু সেকুলার মানুষ এবং যারা মনে করছে এনসিপি ভবিষ্যৎ রাজনৈতিক দল এবং এনসিপি বাংলাদেশকে ভবিষ্যতে লিড দিবে, সেই মানুষগুলো তাদের সঙ্গে এসে জোটবদ্ধ হবে। শুধুমাত্র জামাতের সঙ্গে জোটে থাকার কারণে তারা এই লোকগুলোকে পাচ্ছে না। এনসিপির এই রিয়েলাইজেশন কিন্তু হচ্ছে। আপনি যদি সংসদে গত কিছুদিনের কর্মকাণ্ড দেখেন, আপনি দেখতে পাবেন যে জামাতকে যখন সরকার দলীয় এমপিরা আক্রমণ করছে মুক্তিযুদ্ধ বা অন্যান্য বিষয় নিয়ে, এনসিপির এমপিরা কিন্তু খুব আহামরি বিরোধিতা করছে না। আমি গত এক সপ্তাহের কথা বলছি, আগে বিরোধিতা করেছেন, কিন্তু এখন জামাতকে খুব বেশি ডিফেন্ড করছেন না এবং সরকার দলীয় এমপিরা যে কথাগুলো বলছেন সেগুলোকে খুব বেশি প্রতিবাদ জানাচ্ছেন না। যেগুলো তাদের গায়ে লাগছে, যেগুলো মনে করছে যে প্রতিবাদ জানানো উচিত, রাষ্ট্রীয় অনেক সিদ্ধান্ত, সেগুলোতেই তারা প্রতিবাদ জানাচ্ছেন। এবং নাহিদ ইসলামের যে বক্তব্য, সেখানেও ঐক্যের সুর দেখা গেছে। অর্থাৎ এখানে কিন্তু সংসদীয় কাঠামোর মধ্যেও কিন্তু জামাত এনসিপির মধ্যে এক ধরনের সূক্ষ্ম দ্বন্দ্ব তৈরি হয়েছে। আরও যদি দেখেন, এনসিপি যে আশা করেছিল যে জামাত নিশ্চয়ই পার্লামেন্টারি পলিটিক্স খুব ভালো বোঝে এবং সংবিধান খুব ভালো বোঝে এবং বিএনপির সঙ্গে তর্ক বিতর্ক করার ক্ষেত্রে খুবই ভালো করতে পারে, কেননা তাদের এত এত আইনজীবী, তাদের লোকজন অনেক পড়াশোনা করেন এবং তারা সংবিধান বিষয়ে ভালো বোঝেন, তারা প্রচার করেছেন এরকম কথাবার্তা। সেই জায়গায় এনসিপি দেখলো আসলে তারা ঠন। সংসদে জামাতের কোনো এমপি, স্বয়ং বিরোধী দলীয় নেতাও ডাক্তার শফিকুর রহমানও এমন কোনো আর্গুমেন্ট ভয়াবহভাবে তৈরি করতে পারেনি, এমন কোনো সাংবিধানিক আলোচনা তিনি তুলতে পারেননি যেটা আসলে বিএনপিকে খুব ভালো ঘায়েল করতে পেরেছে। এনসিপির নেতা নাসিরউদ্দিন পাটোয়ারি একটা টক শোতে, একটা পডকাস্টে তিনি বলেছেন যে জামাতের এখন যে কর্মকাণ্ড, সংসদে জামাতের যে অবস্থা, সেটাতে তারা আসলে হতাশ হয়েছে। অর্থাৎ এনসিপি আন্ডারস্ট্যান্ড করতে পেরেছে পলিটিক্যালি বরঞ্চ জামাতের চেয়ে এনসিপি আরও বেশি ম্যাচিউর পলিটিক্যালি, কথাবার্তা এবং সংবিধান আন্ডারস্ট্যান্ডিংয়ের ক্ষেত্রে। আমি দেখতে পাচ্ছি নাহিদ ইসলাম এবং হাসনাত আবদুল্লাহ জামাতের এমপিদের চেয়ে বেটার সংবিধান বুঝতেছে এবং বেটার সাংবিধানিক পয়েন্ট ধরে আলোচনা করতে পারতেছে, অন্তত এদের চেয়ে বেটার। নতুন রাজনীতি করতে এসেছে, বয়স মাত্র 28, সেই জায়গা থেকে তারা যদি জামাতের সমানও বলে, আমি বলবো যে পার বেটার। কেননা এই জামাতের লোকগুলো তারা বলছে শিক্ষিত রাজনীতি করে, তারা বলছে যে তারা দীর্ঘদিন ধরে রাজনীতি প্র্যাকটিস করছে, কিন্তু সংসদে একটা ভালো ডিবেট তৈরি করতে পারতেছে না, সাংবিধানিক ভালো ডিবেট তৈরি করতে পারতেছে না, একটা বিলকে কিভাবে অপোজ করতে হয় সেটা খুব ভালোভাবে করতে পারতেছে না, কোন সময় কিভাবে কথা বলতে হবে সেটা বলতে পারতেছে না, কোন নোটিশ কিভাবে দিতে হবে সেটা ঠিকভাবে পারতেছে না। এনসিপি এতে হতাশ এবং এনসিপিও মনে করছে যে এদের সঙ্গে জোটে থেকে তাদের খুব আহামরি লাভ হচ্ছে না, বরঞ্চ এই জোটটা ছেড়ে দিলে তারা আলাদাভাবে আরও বেশি লোকের প্রতি লোককে আকৃষ্ট করতে পারবে এবং আরও বেশি একটু সেকুলার টাইপের লোক, যারা জামাতকে পছন্দ করে না, এইসব টাইপের লোকগুলো তাদের দলে ভিড়তে পারে, তারা এরকমটা মনে করছে। আমার কাছে কেন জানি মনে হচ্ছে সংসদের বাইরে এই জোট থাকবে না, এটা কনফার্ম। সংসদ এবং এনসিপি আলাদাভাবেই সবগুলো সিটি কর্পোরেশনে যেখানে পারে, যেখানে মনে করে তারা সেগুলোতে নির্বাচন করবে, জামাত আলাদাভাবে নির্বাচন করবে, এটাই, এখানে জোট থাকবে না। সংসদে হয়তো বা তারা একসঙ্গে 77 জন এমপি একসঙ্গে থেকে হয়তো সরকারের বিরুদ্ধে কথা বলবে বা সরকার যে আক্রমণ করবে বা সরকার যে প্রস্তাব আনবে যেটা নিয়ে সমালোচনা করা দরকার, সেখানে হয়তো একসঙ্গে সমালোচনা করবে। সংসদে হয়তো এনসিপি জামাতকে সমর্থন করবে বা জামাতও এনসিপিকে সমর্থন
সমর্থন করবে, কিন্তু সংসদের বাইরে এই জোট টিকবে বলে আমার কাছে মনে হচ্ছে না। বিশেষ করে এই স্থানীয় সরকার নির্বাচনের আগে এই জোটটি টিকবে না। না হলে যেখানে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার মতো নেতাকে এনসিপি প্রার্থী করেছে, এনসিপির এই প্রার্থী এখন পর্যন্ত মুখ দিয়ে উচ্চারণ করেননি যে হচ্ছে তিনি নির্বাচন করবেন কি করবেন না, তিনি নির্বাচন করবেন না এরকম কোনো কথা তো বলেননি, বরঞ্চ তিনি যে নির্বাচন করবেন এই বিষয়ে দিনে দিনে আরও স্ট্রং হিন্ট মানুষকে দিচ্ছে। তিনি ইশরাক হোসেনের, বিএনপি নেতা ইশরাক হোসেনের সংসদের বক্তব্যের পরে তিনি একটা কাউন্টার পোস্ট করেছেন এবং তিনি স্পষ্টতের মধ্যে দিয়ে ইঙ্গিত দিচ্ছেন যে তিনি এই নির্বাচনে খুব ভালো করেই আছেন। যেখানে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ভালো করেই থাকছেন, আন্দোলনের জুলাই অভ্যুত্থানের অন্যতম নেতা এবং যিনি সরকারে ছিলেন, সেখানে জুলাই অভ্যুত্থানে তার চেয়ে কম গুরুত্বপূর্ণ নেতা আবু সাদিক কায়েম বা সাদিক কায়েম ডাকসুর ভিপি, তাকে জামাত প্রার্থী করে দিচ্ছে। তার মানে এখানে একটা স্ট্রং খেলা চলছে ভেতরে, এমন খেলা এই জোট আসলে ভেঙে যাওয়ার মতো খেলা চলছে এবং আমার কাছে মনে হচ্ছে না যে এই জোট টেকার মতো আর কোনো বাস্তবতা এখানে রয়েছে। এখানে আর কোনো পলিটিক্যাল আর কোনো কিছু নাই। হয়তোবা শেষ আমি যে আশাটুকু যে এই জোট টিকতে পারে, সেখানে যে আশাটুকু আমি পাইতে পারি, হয়তোবা জামাতে ইসলামী বা এনসিপি মনে করতে পারে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার মনোনয়ন টিকবে না, সেই কারণে হচ্ছে আবু সাদিক কাইমকে অল্টারনেটিভ প্রার্থী হিসাবে দিয়ে গেছে রেখেছে। যদি সেটা হয়ে থাকে সেটা ভিন্ন আলাপ, না হলে আর কোনো কারণ আমি দেখি না। হয় এই জোট টিকছে না, না হয় তাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং সেভাবে হচ্ছে না এবং এই জোট টেকার মতো আর কোনো লক্ষণ আমি অন্তত দেখতে পাচ্ছি না। সুপ্রিয় দর্শক, এখন এই পর্যন্তই।